দেরাদুন উত্তরাখণ্ডের সবথেকে জনবহুল শহর আর শীতকালীন রাজধানী। এই দেরাদুনে অসংখ্য স্কুল, কলেজ ও ইনস্টিটিউট থাকার জন্য এই জায়গাটিকে স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবেও ডাকা হয়। সাথে এই দেরাদুনে রয়েছে প্রচুর ঘোরার স্পট। উত্তরাখণ্ড ভ্রমণে আমরা এই জায়গাটি এক রাত্রি দুদিনে সব স্পট ঘুরে দেখেছিলাম। দেরাদুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পটগুলির মধ্যে অন্যতম হল সহস্রধারা। সাথে দেখতে পাবেন 220 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বুদ্ধ মন্দির। সেখানে রয়েছে 130 ফুট লম্বা একটি বুদ্ধ মূর্তি। সাথে হেঁটেছিলাম পাহাড়ের অন্ধকারের গুহার মধ্য দিয়ে বয়ে চলা এক নদীর সাথে। সাথে দেখতে পাবেন প্রায় 1000 বছরেরও পুরনো একটি গুহার মধ্যে রয়েছে মহাদেবের এক বহু প্রাচীন জ্যোতির্লিঙ্গ। এছাড়াও দেখেছিলাম এমন এক শিব মন্দির যেখানে মহাদেবের প্রসাদ হিসেবে দেওয়া হয় গরম গরম চা। সাথে আরও প্রচুর স্পট আমরা ঘুরে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলেও ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা দেরাদুন ঘুরেছিলাম একটি স্কুটি বুক করে। এখানে আপনি স্কুটি, বাইক, 4 চাকা আপনার যাতে ইচ্ছা ঘুরতে পারেন। যদি স্কুটি বুক করতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই নাম্বার দিয়ে দেবো। স্কুটি আমাদের ভাড়া পড়েছিল 400 টাকা পার ডে। তেল ভরেছিলাম দুদিনে 300 টাকার মতন। এটাই আপনি যদি 4 হুইলারে ঘুরে বেড়ান তাহলে দুদিনে আপনার 5,500 টাকা পড়ে যাবে, যা আমাদের দুদিনে খরচ হয়েছিল 1100 টাকার মতন। আমরা দেরাদুন ঘুরেছিলাম এক রাত্রি দুদিনে। আপনার কাছে এই সময়টা যথেষ্ট দেরাদুনের সবকটি স্পট কভার করার জন্য। আমরা প্রথম দিনে যেসব স্পটগুলি ঘুরেছিলাম সেগুলি হলো, ভিডিওটি স্টপ করে স্পটগুলি দেখে নিতে পারেন। আমরা সবার প্রথমে চলে এসেছিলাম দেরাদুন শহর থেকে 14 কিলোমিটার দূরে মা দাঁতকালী মন্দিরে। এই মন্দিরটিতে আপনি চাইলে পুজো দিতে পারেন। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই মন্দিরটি ঘুরে 7 কিলোমিটার দূরে চলে আসুন মিন্ড্রলিং মনেস্ট্রিতে বা বুদ্ধ মন্দিরে। এই মনেস্ট্রির মেন গেটের বাঁদিকে দেখতে পাবেন আরও একটি মনেস্ট্রি রয়েছে, যেখানে বুদ্ধদেবের একটি বড় মূর্তি রয়েছে যার উচ্চতা প্রায় 103 ফুট। আমরা যখন গিয়েছিলাম এর রিপেয়ারিং কাজ চলছিল। অপূর্ব সুন্দর এই মনেস্ট্রিটি। ভগবান বুদ্ধের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালের চিত্রগুলিতে। এইখানে এই চিত্রগুলি আঁকার জন্য সময় লেগেছিল দীর্ঘ 3 বছর। 50 জন শিল্পী এই কাজে নিযুক্ত ছিল। এটি হচ্ছে 220 ফুটের মূল মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভিতরে প্রবেশের জন্য আপনাকে বাইরে জুতো কাউন্টার রয়েছে, সেখানে আপনাকে 3 টাকার বিনিময়ে জুতো রেখে তবেই এই মনেস্ট্রির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই। এর ভিতরে গুরু পদ্মসম্ভবার একটি মূর্তি রয়েছে। এই জায়গার পরিবেশ এত সুন্দর যেখানে আপনার দুর্দান্ত লাগবে। এরপর আমরা এগিয়ে চললাম 6.6 কিলোমিটার দূরে অবস্থিত দেরাদুনের ইসকন মন্দিরে। এখানে আপনি চাইলে দুপুরের ভোগ প্রসাদ খেতে পারেন। এরপর আমরা এগিয়ে চললাম 21 কিলোমিটার দূরে অবস্থিত মালদেবতা ওয়াটারফলস দেখতে। এখানে জঙ্গলের ভিতর দিয়ে আপনাকে অনেকটা রাস্তা হেঁটে উপরে উঠতে হবে। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছালাম ওয়াটারফলসের কাছে।
তবে হাঁটতে হাঁটতে আপনার বেশ ভালোই লাগবে। চারিদিকে জঙ্গল, পাখির কলধ্বনি আর ওয়াটারফলসের আওয়াজ শুনতে শুনতে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। এরপর আমরা 9 কিলোমিটার দূরে চলে গেলাম খালিঙ্গ ওয়ার মেমোরিয়ালে। এখানে যাবার রাস্তাটা দারুণ। পুরো পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে অনেকটা রাস্তা যেতে হবে। এটা নালাপানিতে অবস্থিত। 1814 সালে ইংরেজ ও গোর্খাদের মধ্যে এখানে যুদ্ধ হয়। সেই যুদ্ধের স্মৃতিস্মারকরূপে এই স্ট্যাচুটিকে এখানে বানানো রয়েছে। এই যুদ্ধে প্রায় 1000 অফিসার সহ সৈন্য মারা যায়। এখানে প্রচুর বাদুড়ও আপনি দেখতে পাবেন। এরপর চলে আসুন দেরাদুনের মেন অ্যাট্রাকটিভ পয়েন্ট সহস্রধারা দেখতে। ওয়ার মেমোরিয়াল থেকে এই জায়গার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমরা এসে পৌঁছেছি সহস্রধারাতে। গঙ্গা নদীর একটি শাখা নদী হলো সুষ্পা নদী, আর সুষ্পা নদীর একটি শাখা নদী হলো সোন নদী। হরিদ্বার থেকে ঋষিকেশ যাবার পথে সোন নদী দেখতে পাওয়া যায়। সেই সোন নদীর একটি শাখা নদী হলো কালী নদী। এই কালী নদী এখানে অজস্র ধারায় পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে। সেই জন্য এই জায়গাকে বলা হয় সহস্রধারা। এখানে আপনি চাইলে স্নানও করতে পারেন। পাশে প্রচুর দোকান রয়েছে। সেখানে আপনি 70 টাকার বিনিময়ে একটি লকার নিতে পারেন, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এখানে চেঞ্জিংয়ের জন্য রুম পেয়ে যাবেন, যার খরচ মাত্র 10 টাকা। এই যে নদীর জলটি দেখছেন সেটি কিন্তু খুব একটা পরিষ্কার নয়। এই জলে অনেক সালফার থাকে। মনে করা হয় এই নদীর জল শরীরের চামড়ার জন্য খুব উপকারী। সেই কারণে বহু মানুষ এখানে স্নান করেন, যাতে তাদের চর্মরোগ ভালো হয়ে যায়। এখানে রোপওয়ে করে আপনি পাহাড়ের উপরে উঠতে পারেন। এখানে আপ ও ডাউনের জন্য রোপওয়েতে খরচ পড়ে 200 টাকা পার হেড। উপরে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, আর চারিদিকে ভিউ আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে আপনি প্রচুর খাবারের দোকানও পেয়ে যাবেন। এই জায়গাটি ঘুরে চলে আসুন হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আজকের মতন শুয়ে পড়ুন। সকাল সকাল উঠে রেডি হয়ে টিফিন সেরে বেরিয়ে পড়ুন আজ দ্বিতীয় দিনের ভ্রমণে। আজ আমরা ঘুরে দেখব যেসব স্পটগুলি, সেগুলি হলো, হোটেল থেকে বেরিয়ে আমরা সবার প্রথমে চলে আসলাম ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেখতে। এটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এত বড় ক্যাম্পাস গ্রাউন্ড ঘুরতে আপনার অনেকটা সময় লেগে যাবে। 1906 সালে এই বিশ্ববিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠা হয়। এর ভিতরে একটি জাদুঘর রয়েছে, যেটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর প্রবেশ মূল্য 40 টাকা। এছাড়াও এই ক্যাম্পাস ঘুরতে প্রবেশ মূল্য লাগে 10 টাকা। ক্যামেরার জন্য খরচ হয় 40 টাকা। এখান থেকে চলে আসুন রবার কেবে, যার অপর নাম গুচ্ছপানি। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে এর দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এখানে আসার আগে আপনি বাইরে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য জুতো, প্যান্ট ভাড়া পাওয়া যায়। এক জোড়া হাওয়াই জুতো এখানে ভাড়া নেয় 10 টাকা। এখানে প্রবেশ মূল্য মাত্র 35 টাকা। এখানে প্রি ওয়েডিং শ্যুটও করা হয়, তার জন্য খরচ হয় 2500 টাকা। পাহাড়ের ঠান্ডা জলে পা ভিজিয়ে আপনাকে প্রায় 600 মিটার গুহার ভিতরে প্রবেশ করতে হবে। তবে খালি পায়ে এখানে নামবার চেষ্টা করবেন না, কারণ প্রচুর কাঁকড় রয়েছে, যাতে আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 600 মিটার হাঁটার পর আপনি দেখতে পাবেন ছোট্ট একটি ঝর্ণা। চলুন এই ছোট্ট নদীকে সঙ্গে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে দেখতে পাবেন প্রচুর লোকের ভিড় রয়েছে। এই যে গুহার পাথরগুলি দেখছেন একদম ঠান্ডা। ভিতরে এক সুন্দর অভিজ্ঞতা লাভ করবেন এখানে। মোটামুটি ভিতরে হাঁটু পর্যন্ত জল আছে, তবে চেষ্টা করবেন জলের স্রোতের মধ্য দিয়ে না হেঁটে সাইড দিয়ে হাঁটার। কথিত আছে
অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ডাকাতেরা লুট করা জিনিস সমেত এখানে লুকিয়ে রাখতেন। এই জন্য এই জায়গাটার নাম হয় রবার কেভ। এক এক জায়গায় পুরো অন্ধকার অনুভব করবেন। এই জায়গাটি খোলা থাকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই জায়গায় আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন খাবারের জন্য। এরপর চলে আসতে পারেন তপকেশ্বর মহাদেব মন্দিরে। রবার কেভ থেকে এর দূরত্ব প্রায় 6.7 কিলোমিটার। এখানে একটি নদী রয়েছে যার নাম তমসা নদী, আর এই নদীর পাশেই গড়ে উঠেছে এই তপকেশ্বর মহাদেব মন্দিরটি। মনে করা হয় এই মন্দিরটি প্রায় 600 বছরেরও পুরনো। এখানে প্রাকৃতিকভাবে একটি শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে, আবার প্রাকৃতিকভাবে গুহার পাথর থেকে এই শিবলিঙ্গের উপরে জল টপকে পড়ে, আর সেই জন্য এই মন্দিরকে বলা হয় তপকেশ্বর মন্দির অথবা তপকেশ্বর মন্দির। এই হলো মন্দিরটি। এই মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী আপনি মন্দিরের বাইরের দোকান থেকে পেয়ে যাবেন। এখানে আরও অনেক দেবদেবতার মূর্তি আপনি দেখতে পাবেন। আমরা যখন মন্দিরে এসেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আপনাদের বলবো আপনারা যখন এই মন্দিরে আসবেন চেষ্টা করবেন দিনের বেলা, কারণ খুব ভালো জায়গাটি, খুব সুন্দর লাগবে। হোলি ও মহাশিবরাত্রির সময় বিশাল মেলা বসে এখানে। মন্দিরের দুটো সাইড রয়েছে, একদিকে রয়েছে শিব মন্দির আর অপর দিকে রয়েছে ছোট্ট পাহাড়ি নদী কে অতিক্রম করে আপনাকে আসতে হবে আরও একটি মন্দিরে, যেখানে রয়েছে মা বৈষ্ণব দেবীর মন্দির। চলুন পাহাড়ের ভিতর দিয়ে আমরা পৌঁছে যাই বৈষ্ণব দেবী মন্দিরে। এই বৈষ্ণব দেবী মন্দির আসার জন্য আপনাকে ছোট্ট গুহার ভিতর দিয়ে পৌঁছাতে হবে। এটি হলো মা বৈষ্ণব দেবী মন্দির। এটি দেরাদুনের খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে দেখতে পাবেন চারিদিকে গুহার গা দিয়ে জল পড়ছে। এরপর এখান থেকে চলে আসুন 13 কিলোমিটার দূরে দেরাদুন থেকে মসুরি যাবার রাস্তায় পড়বে শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির। আপনি কি কখনো শুনেছেন মহাদেবের প্রসাদ হিসেবে দেওয়া হয় গরম গরম চা? আগে হ্যাঁ, এই মন্দিরের মহাদেবের প্রসাদ হিসেবে দেওয়া হয় 1 কাপ গরম চা। এখানে দেখতে পাবেন সাদা রঙের একটি শিবলিঙ্গ। কথিত আছে এই সাদা লিঙ্গটি একসময় বরফ জমে জমে এই লিঙ্গের সৃষ্টি হয়েছে। এটি এমন এক মন্দির যেখানে দান বা দক্ষিণা নেওয়া হয় না। এখানে একটি দোকান রয়েছে ভিতরে, যেখানে থেকে আপনি রুদ্রাক্ষ, মালা ইত্যাদি জিনিস কিনতে পারেন। আপনি সারাদিন দেরাদুন ঘুরে মুসুরি যেতে পারেন। মুসুরি যাবার পথেই পড়বে এই মন্দিরটি। মুসুরির ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজনে দেখে নিতে পারেন। একদম লো বাজেটে কি করে মুসুরি ঘুরবেন তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। এবার আসা যাক আপনি দেরাদুনে থাকবেন কোথায়। দেরাদুনে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল। লো থেকে হাই বাজেটের বিভিন্ন রেঞ্জের রুম আপনি এখানে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ও নাম্বার দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এছাড়াও হোটেলের একটা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। এবার আসা যাক আপনি ঘুরবেন কিসে। আপনি যদি দুজন হয়ে থাকেন তাহলে বেস্ট হলো বাইক বা স্কুটি বুক করে ঘুরতে পারেন, এতে আপনার খরচ অনেকটাই কম হবে। আমরা স্কুটি নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল 400 টাকা, আর তেল ভরেছিলাম 200 টাকার মতন। 600 টাকায় আমাদের হয়ে গিয়েছিল। আমরা একদিনেই পুরো জায়গা কভার করে নিয়েছিলাম। এছাড়াও আপনি চাইলে গাড়িও বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনার 4 চাকায় ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকার মতন। বাইক বুক করতে চাইলে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। দেরাদুন ঘুরতে কতদিন সময় লাগবে? আপনার পুরো দেরাদুন ঘুরতে 1 রাত্রি 2 দিন যথেষ্ট। দেরাদুন ঘুরে আপনি চাইলে মুসৌরি চলে যেতে পারেন। মুসৌরি কম খরচে কি করে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, গুরুত্বপূর্ণ তথ্য সমেত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন।
বাইক বা স্কুটি কোথায় বুক করবেন? দেরাদুনে প্রচুর দোকান রয়েছে যেখানে আপনি খুব সহজেই বাইক বা স্কুটি বুক করতে পারেন। আমি যার কাছ থেকে বুক করেছিলাম তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। বাইক বা স্কুটি বুকিংয়ের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স আর একটা আইডি অবশ্যই থাকতে হবে। এবার আসা যাক আপনি পৌঁছাবেন কী করে। হাওড়া থেকে দুটো ডাইরেক্ট ট্রেন রয়েছে দেরাদুন পৌঁছানোর জন্য। ট্রেন নাম্বার 12369 কুম্ভ এক্সপ্রেস, আরেকটি হলো ট্রেন নাম্বার 12327 উপাসনা এক্সপ্রেস। এর মধ্যে কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে দুদিন অর্থাৎ মঙ্গল ও শুক্রবাদে প্রতিদিন চলে, আর উপাসনা এক্সপ্রেস সপ্তাহে দুদিন চলে, মঙ্গল ও শুক্র, বাকি দিন চলে না। হাওড়া স্টেশন থেকে ট্রেন দুটি ছাড়ার টাইম হলো দুপুর 1টা, আর দেরাদুন পৌঁছায় পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ। ট্রেনের ভাড়া চার্ট দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে ফ্লাইটেও আসতে পারেন। দেরাদুনের কাছেই রয়েছে জলি গ্র্যান্ড এয়ারপোর্ট। এবার দেখা যাক আপনার দুদিন দেরাদুন ঘুরতে কত খরচ হতে পারে। এই যে হিসাবটি দিয়েছি এটা আপনারা দুদিনের জন্য খরচ হিসাবে ধরবেন। স্কুটি ভাড়া পড়েছিল 400 টাকা, তেল 200 টাকা, হোটেল 800 টাকা, খাবারের খরচ হয়েছিল 500 টাকা, আর আদার এন্ট্রি ফি সব মিলিয়ে খরচ হয়েছিল 200 টাকা, অর্থাৎ 3200 টাকার মতন আমাদের দুজনের খরচ হয়েছিল। দেরাদুন পর্ব আজ আমরা এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।